1935-এ কি হয়েছিল? লাস্ট ভারত শাসন আইন, তাই তো? 1935-এ লাস্ট ভারত শাসন আইন পাস হয়, তারপরে আর ভারত শাসন আইন পাস হয়নি। ঠিক আছে, তো এখন স্বাধীন হওয়ার পর যখন ভারতবর্ষে সংবিধান রচনার কাজ শুরু হচ্ছে, তো আমরা আগে জানবো আমাদের ভারত কিরকম একটা দেশ। আগে খুব ভালো করে আজকে পলিটিক্স, যেটা সেকেন্ড ক্লাস, আগে হয়েছিল হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, আমাদের সংবিধান কিভাবে তৈরি হয়েছে। তো এখন সংবিধান তৈরি হওয়ার পর ভারত কেমন গঠিত হয়েছে, ভারত দেশটা কেমন, সেটা একবার আমরা এক ঝলকে দেখে নেব। কি সবার প্রথমে দেখবো যে আমাদের কান্ট্রি নেম রিপাবলিক অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারত গণরাজ্য। বুঝা গেল? কি বললাম? রিপাবলিক অফ ইন্ডিয়া, অর্থাৎ যেটাকে বলা হয় ভারত গণরাজ্য, অর্থাৎ গণতান্ত্রিক সাধারণতন্ত্র দেশ। বুঝা গেল? এরপর গভর্নমেন্ট টাইপ কি? সোভারিন। এই যে আমি প্রত্যেকটা শব্দ ভালো করে একদম বুঝিয়ে দিচ্ছি। আমাদের সরকারের যে ব্যবস্থা কিরকম? সোভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক আর রিপাবলিক। তো সবার আগে তোমাদেরকে এই পাঁচটা শব্দ সম্পর্কে জানতে হবে। আমাদের দেশে সংবিধানে যে পাঁচটা শব্দ আছে, আমাদের গভর্নমেন্ট টাইপ কিরকম না? সোভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। ওকে, এই পাঁচটা শব্দের অর্থ কি? পাঁচটা শব্দের যেটা সবার প্রথম অর্থ সোভারিন। সোভারিনকে যদি বাংলা ভাষায় বলি কি না, সেটা হচ্ছে সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতা। সার্বভৌমিকতা কাকে বলে? সার্বভৌমিকতা কথাটা হচ্ছে যে তুমি যদি নিজের পায়ে দাঁড়াও, তুমি নিজের পায়ে দাঁড়াও, মানে কারোর উপর তোমাকে ভরসা করতে হচ্ছে না। তুমি একটা বড় গভর্নমেন্ট জব পেলে, ঠিক আছে, বড় গভর্নমেন্ট জব পেলে, তার মধ্যে তুমি মোটা টাকা স্যালারি পাও, ঠিক আছে, তাহলে তোমার নিজের পেট চালানোর জন্য অন্যের উপর ডিপেন্ডেন্ট নয়। আবার তোমার কাছে বুদ্ধিও আছে, ক্ষমতাও আছে, যেখানে মানে তোমার বিপরীত পক্ষ বা বাইরের কেউ যদি তোমাকে আক্রমণ করে, তুমি সেটাকে প্রতিহত করতেও প্রস্তুত। বোঝা গেল? তার মানে আমাদের দেশ অন্যের উপর নিয়ন্ত্রণে, অন্য কারোর নিয়ন্ত্রণে নয়, সম্পূর্ণ সে নিজের নিয়ন্ত্রণে। তাকেই আমরা কি বলছি? সোভারিন, অর্থাৎ সার্বভৌমিকতা, যার মধ্যে চূড়ান্ত পাওয়ার আছে, চূড়ান্ত ক্ষমতা আছে। সেটা দুটো ভাগে ভাগ হয়, একটা অভ্যন্তরীণ আর একটা বাহ্যিক। অভ্যন্তরীণ মানে কি? নিজেকে ঠিক রাখতে পারা, আর বাহ্যিক মানে কি? বাইরের কোনো আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারা, সেই ক্ষমতা, তাকে আমরা বলছি কি? সোভারিন। ক্লিয়ার? এরপরে আসছে সোশ্যালিস্ট। সোশ্যালিস্ট মানে যদি বলি আমরা বাংলায় সমাজতন্ত্র, সমাজতান্ত্রিক দেশ। সমাজতান্ত্রিক দেশ মানে কি? দেশের ক্ষমতা বা অর্থ কোনো একটা গোষ্ঠীর হাতে নেই। কি বলা কথা বুঝা গেল? যে অর্থ এবং ক্ষমতা কোনো একটা বিশেষ গোষ্ঠীর হাতে নেই, সম্পূর্ণ সেটা দেশের জনগণের হাতে আছে। তার মানে সমাজতন্ত্র, অর্থাৎ সমাজের সমস্ত স্তরের মানুষ সমান অধিকার। ক্লিয়ার? তুমিও ভোটে দাঁড়াতে পারো। তারপর আমাদের ভারতের যে, আমাদের দেশের যে সম্পদ, সেই সম্পদ সেটা সবার সমান ভাগে ভাগ। ক্লিয়ার? একে বলছে কি না? সোশ্যালিস্ট। সেকুলার কি? সেকুলার হচ্ছে ধর্ম নিরপেক্ষ। তার মানে আমাদের ভারতে, আমাদের দেশে কোনো ধর্মের উপর আলাদা করে কিছু দেওয়া নেই, যে কোনো মানুষ যে কোনো ধর্ম পালন করতে পারে। বাংলায় বলা হচ্ছে ধর্ম নিরপেক্ষ, ধর্ম নিয়ে কোনো আলাদা আইন নেই। ক্লিয়ার? সব ধর্মই এখানে প্রযোজ্য, গ্রহণযোগ্য, কোনো ধর্মের কড়া নিয়ম নেই। ক্লিয়ার? যে তুমি এই ধর্ম পালন করতে পারবে না, ওই ধর্মটি পালন করতে পারবে না, সেটা নয়। তো আমাদের দেশকে না সেকুলার। এরপর হচ্ছে ডেমোক্রেটিক। ডেমোক্রেটিক মানে কি? গণতন্ত্র। গণতন্ত্র মানে জনগণের দ্বারা জনগণ কি নির্বাচিত হবে। ক্লিয়ার? মানে জনগণের দ্বারাই জনগণ কি হবে? নির্বাচিত হবে, অর্থাৎ যে সরকারটা চালাবে সেটা একজন সাধারণ জনগণের মধ্য থেকেই নির্বাচিত হবে, সেটা আলাদা কোনো জায়গা থেকে আনা হবে না। দেশের মধ্যে বসবাসকারী সাধারণ মানুষের মধ্য থেকে কি হবে? নির্বাচিত হবে, এবং সেটা সাধারণ মানুষরাই করবে, বিশেষ কোনো গোষ্ঠী না। ক্লিয়ার? একে বলা হচ্ছে কি ডেমোক্রেটিক। এরপর রিপাবলিক। রিপাবলিক কাকে বলছে? সাধারণতন্ত্র।
এই দুটো শব্দের মধ্যে একটু ভালো করে বুঝবে। আমরা অনেকেই কনফিউজ হয়ে যায় যে গণতন্ত্র সাধারণতন্ত্র একই জিনিস। না, গণতন্ত্র হচ্ছে জনগণের ভোটের দ্বারা জনগণেরই কোনো প্রতিনিধি নির্বাচিত করাকে আমরা বলছি গণতন্ত্র। এবারে সেই গণতন্ত্র দুই প্রকার হয়, ভালো করে বুঝো। গণতন্ত্র দুই প্রকার হয়, এক হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র, আর একটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে না, যেখানে জনগণ নিজেরা প্রত্যক্ষভাবে শাসন ব্যবস্থা অংশগ্রহণ করবে। ঠিক আছে, মানে ধরো সাপোজ বলছি যে তোমাদের একটা বড় ক্লাব আছে, সেই বড় ক্লাবের এখন 100 জন মেম্বার আছে, ঠিক আছে, একটা দুর্গাপুজো হচ্ছে, তো সেই 100 জন মেম্বার তোমরা নিজেরাই ঠিক করলে কি করবে না, কে কি আমরা হচ্ছে করবো সেটা আমরা নিজেদের মধ্যে সব করে নেবো। ঠিক আছে, তো সেটাকে বলা হচ্ছে কি প্রত্যক্ষ শাসন, অর্থাৎ প্রত্যক্ষ গণতন্ত্র। কিন্তু পরোক্ষ গণতন্ত্র ঠিক কোনটা না, এই যে তোমাদের যখন এইটা 100 জনের জায়গায় যদি এখন ক্যান্ডিডেট 500 জন হয়ে যায়, ক্লাবের সদস্য মেম্বার যদি এখন 500 জন হয়ে যায়, তো 500 জন সব মিলে করবে? নিশ্চয়ই না, তখন কি গন্ডগোল হবে, ঝগড়া হবে। সেই জন্যই কি যে 500 জনের মধ্য থেকে কি না 5 জনকে আমরা দায়িত্ব দেবো। তো 5 জনকে দায়িত্ব দেবে কারা দেবে? এই 500 জনই দেবে, তাই তো নাকি? এই 500 জনই কি করবে না, ওখান থেকে সিলেক্ট করে 5 জনকে দায়িত্ব দেবো, এবছর তারা পুজোটা তাদের দায়িত্বে, আমরা কোথাও নেই, আমরা শুধু না তাদেরকে নির্বাচিত করে দিলাম, এবারে ওরা করবে। যেমন আমাদের সরকারকে কি করি আমরা নির্বাচিত করি, তাই তো, তারপরে কে চালায়? সে চালায়, আমাদের হাতের কিছু নেই। নির্বাচনটা আমাদের হাত দিয়ে হচ্ছে, নির্বাচিত হওয়ার পর কি তারপর পুরো দেশ বা পুরো রাজ্য তাদের হাতে থাকে, সরকার হাতে থাকে। তার মানে জনগণের প্রতিনিধিকে নির্বাচিত করার নামই হচ্ছে কি পরোক্ষ গণতন্ত্র। ক্লিয়ার? আর প্রত্যক্ষ গণতন্ত্র যারা জনগণ ডাইরেক্টলি তোমার শাসন ব্যবস্থা করবে। তো সেটা কোন জায়গায় হচ্ছে প্রযোজ্য? যেখানে খুব কম জনসংখ্যা সেখানে প্রত্যক্ষটি গণতন্ত্র হয়। যেমন ধরো ভ্যাটিকান সিটি, সেখানে 400 থেকে 500 জন মানুষ থাকে, তো সেখানে তারা আবার ভোট করবে নাকি সরকার নির্বাচন করে হ্যাঁ তারপর হবে? নয়, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। কিন্তু যেখানে অনেকজন মানুষ, আমাদের ভারতবর্ষে 140 কারোর, ঠিক আছে, 140 কোটি মানুষ সবাই শাসন যদি ব্যবস্থা অংশগ্রহণ সব করে, দেশ কবেই উদা হয়ে যাবে, তাই তো? সেই জন্যই 140 কোটি মানুষের মধ্য থেকে কিছু মানুষকে নির্বাচিত করে তাদেরকে শাসন ব্যবস্থার দায়িত্ব দেওয়া হয়। ক্লিয়ার? একে বলা হচ্ছে না ডেমোক্রেটিক গণতন্ত্র। আর রিপাবলিক সাধারণতন্ত্র। সাধারণতন্ত্র মানে আমাদের দেশে কোনো বংশ পরম্পরায় সিস্টেম নেই, মানে রাষ্ট্রপ্রধান যারা, রাষ্ট্রপ্রধান বলতে আমি সবার প্রথমে যেটা বলছি, ধরো রাষ্ট্রপতি, ধরো রাষ্ট্রপতি আমাদের কি রাষ্ট্রপ্রধান, ওকে, রাষ্ট্রপ্রধান মানে নমিনাল হেড, আমাদের রাষ্ট্রপতি কি নমিনাল হেড, আর রিয়েল হেড কে প্রধানমন্ত্রী। খুব ভালো করে বুঝো, রাষ্ট্রপতি হচ্ছে নমিনাল হেড আর প্রাইম মিনিস্টার হচ্ছে রিয়েল হেড। তোমাদেরকে সেই জিডিপিতে আমি ঠিক পড়েছিলাম, নমিনাল জিডিপি আর রিয়েল যেটা জিডিপি, তাই তো নাকি? নমিনাল জিডিপি শুধু দেখানো মাত্র, আসল কাজ হচ্ছে কিসে? রিয়েল জিডিপিতে, হ্যাঁ কি না? ঠিক সেরকম আমাদের রাষ্ট্রপতি শুধু নামমাত্র শাসক একজন, কিন্তু উনি সবার উপরে আছেন, কিন্তু নামমাত্র, ওনার বিশেষ কোনো গুরু দায়িত্ব নেই। পুরো দেশটাকে কে চালাচ্ছে? প্রাইম মিনিস্টার। ক্লিয়ার? তো এরকম রাষ্ট্রপ্রধান না, তার রাষ্ট্রপতি, রাজ্যপাল বা আমাদের ভারতের যে পার্লামেন্ট তাদের উচ্চকক্ষের যারা সদস্য, এদের ব্যাপারটা কোনো বংশ পরম্পরায় নয়। ক্লিয়ার? মানে তোমার বাবা রাষ্ট্রপতি ঠিক ছিল, আবার তুমি হবে তারপরে, এরকম কোনো ব্যাপার নেই আমাদের দেশে। ক্লিয়ার? এই রাষ্ট্রপ্রধান যে হবে সেও একজন আমাদের সাধারণ মানুষের প্রতিনিধি হয়েই যাবে। বুঝা গেল? ক্লিয়ার? তাকে বলছি কি রিপাবলিক কান্ট্রি। ওকে, এরপরে আসছি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন কটা আছে? টোটাল 28টা স্টেট আছে আর 8টা ইউনিয়ন টেরিটরি আছে। 28টা স্টেট মানে যাকে বলছি আমরা অঙ্গরাজ্য, ঠিক আছে, যে রাজ্যগুলোতে আলাদা করে গভর্নমেন্ট প্রতিষ্ঠা আছে, আলাদা করে সরকার আছে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর শাসন যেই রাজ্যগুলোতে, সেরকম রাজ্য হচ্ছে টোটাল কটা? 28টা। ওকে, আর ইউনিয়ন টেরিটরি যেটাকে আমরা ইউটি বলি সংক্ষেপে, ইউনিয়ন টেরিটরিজ কে টোটাল 8টা আছে, যেগুলো কেন্দ্র শাসিত অঞ্চল। বাংলাতেই পরিষ্কার বুঝে যাচ্ছ যে এই যে 8টা ইউটি,
এইগুলোকে কেন্দ্র কন্ট্রোল করে, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা শাসন হয়। ক্লিয়ার? যে গভর্নমেন্ট গোটা ভারতকে শাসন করছে সেই গভর্নমেন্ট দ্বারাই কি হচ্ছে, শাসিত হচ্ছে এই 8টা ইউটি। ওকে, এরপরে আসছি আমাদের কনস্টিটিউশন। আমাদের দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইনটু ফোর্স ইন 26 জানুয়ারি 1950। তার মানে আমাদের ভারতের সংবিধান কার্যকরী হয়েছে কবে? 26শে জানুয়ারি 1950 সাল। ওই দিন থেকে আমরা সংবিধান মেনে চলা শুরু করেছি, যে কারণে আমরা এই দিনটাকে আমরা কি বলি? রিপাবলিক ডে, তাই তো নাকি? অর্থাৎ প্রজাতন্ত্র দিবস এই 26শে জানুয়ারি। তাহলে প্রজাতন্ত্র দিবস কেন পালন হচ্ছে, আমরা করছি কোন অনুসারে? কেন না, ওই দিন থেকে আমরা সংবিধান মেনে চলা শুরু করেছি আনুষ্ঠানিকভাবে। ঠিক আছে, তো সেই জন্যই 26শে জানুয়ারি রিপাবলিক ডে। এবারে এক্সিকিউটিভ ব্রাঞ্চ। এক্সিকিউটিভ ব্রাঞ্চ বলতে কি কি আছে? দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য হেড অফ স্টেট। তারপর while the prime minister is the head of the government and runs office with the support the council of minister who from the cabinet ministry। মানে আমি এক্ষুনি যেটা বললাম যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য হেড অফ দ্য স্টেট, মানে দেশের প্রধান। দেশের প্রধান হচ্ছে উনি, রাষ্ট্রপতি। ঠিক আছে, এক্ষুনি বললাম নমিনাল হেড, দেশের প্রধান ঠিকই কিন্তু নমিনাল হেড। ক্লিয়ার? রিয়েল হেড নয়। রিয়েল হেড হচ্ছে কি, যে দ্য প্রাইম মিনিস্টার ইজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড রানস অফিস সাপোর্ট অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার। মানে পুরো মিনিস্টারের কাউন্সিলটাকে কে হেডেড করছে? প্রাইম মিনিস্টার। পুরো দেশটাকে চালাচ্ছে কে? প্রাইম মিনিস্টার। তো এখন যদি আমি বলি যে রাষ্ট্রপতি আর প্রাইম মিনিস্টারের মধ্যে কেমন একটা সম্পর্ক, ডিফারেন্সটা কেমন, পার্থক্যটা কি, পরিষ্কার করে যে একটা পাতি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। এখন তোমাদের বাড়িতে তোমাদের দাদু আছে, আছে তাই তো? হ্যাঁ, বাবা আছে, মা আছে, হ্যাঁ কি না? তো এখন তোমাদের ফ্যামিলির পুরো দায়িত্বটা কার? বাবার। টাকা পয়সা ইনকাম করা, কোথায় কত খরচা করবে, কি করবে, কার জন্য কি দেবে না দেবে, সব কে করে? বাবা করে। দাদু আছে সবার উপরে। তো বাড়িতে যদি একটা কোনো রকম বড় অনুষ্ঠান হয় বা কিছু হয়, জমি জায়গা বিক্রি হয় বা যা ঠিক যা কিছু হয়, তোমার বাবা কার পারমিশন নেই? দাদুর। মানে উনি একটা সম্মানে ঠিক জায়গায়, তাই তো? তো এই দাদু হচ্ছে নমিনাল হেড, মানে তিনি ঘরের মধ্যে সব থেকে বড় এবং তিনি হচ্ছে প্রধান, কিন্তু আসল সংসারটাকে চালাচ্ছে কে? তোমার বাবা, দাদু নয়। কেবল বলে দাদু একটা সম্মানের জায়গায় আছে। তো সেই জন্যই বলা হচ্ছে এইটা হচ্ছে মানে হেড অফ স্টেট হচ্ছে প্রেসিডেন্ট, আমাদের বাড়ির যা দাদু, ঠিক আছে? আর প্রাইম মিনিস্টার হচ্ছে আমাদের বাবা, যারা পুরো ফ্যামিলিটাকে কন্ট্রোল করছে, চালাচ্ছে। বুঝে গেল এই পার্থক্য? এটা হলো। আচ্ছা, এরপরে আসছি এখন আমাদের সংবিধান তৈরি হলো কিভাবে, এবারে আমরা আসছি। ঠিক আছে, সংবিধান তৈরি হওয়ার পরে যেটা হয়েছিল, আমার দেশটা কেমন সেটা আমার বডিটা একবার এক ঝলক আমরা তোমার দেখলাম। এবারে দেখবো যে আমাদের সরকার গঠন হলো কিভাবে, তাদের মধ্যে কজন কি ছিল না ছিল আমরা দেখবো। এটা হচ্ছে ধরো এই ছবিটা তোমার দেখছো, এটা আমাদের তখন অ্যাসেম্বলির ছবি। 46 সালে, এটা 46 সালে অ্যাসেম্বলির ফটো। ঠিক আছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু দেখতে পাচ্ছি, ঠিক আছে কজনকে। এখানে সাদা কালো ছবি দেখতে পাওয়া ঠিক যায়নি। তো এটা হচ্ছে অ্যাসেম্বলির ছবি। তো যখন ব্রিটিশ সরকার ভারতকে ডোমিনিয়ন কান্ট্রি করে দেবে সিদ্ধান্ত হলো, তো সিদ্ধান্ত হওয়ার সঙ্গে সঙ্গে কি হলো না, আমাদের দেশে একটা ইন্টারিম গভর্নমেন্ট। বলছে দ্য টোটাল নাম্বার অফ মেম্বার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়ার 389। এই জায়গাটা ভালো করে বুঝুন। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে যেটাকে আমরা বলা হচ্ছে গণপরিষদ, মানে সংবিধান রচনার জন্য একটা পরিষদ তৈরি করা হয়েছিল। গণপরিষদ মানে সেটা জনগণের ইচ্ছা অনুসারী, মানে ভোট হয়ে নয়, ঠিক আছে? জনগণের কল্যাণের স্বার্থে নিজেরা একটা কি করেছিল, গণপরিষদ তৈরি করা হয়েছিল। ঠিক আছে, যারা নেতৃত্ব দিয়েছে এতদিন স্বাধীনতা আন্দোলনে, বিভিন্ন পোস্টে আছে, তারা একটা
কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ আমাদের ব্রিটিশ সরকার দ্বারাই কিন্তু এটা হচ্ছে, এখনো কিন্তু ব্রিটিশ সরকার আছে, চলে যায়নি। কি হলো না, একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হলো, গণপরিষদ। তো এই গণপরিষদের মেম্বার ছিল টোটাল 389 জন। কত? 389 জন। খুব ভালো করে এই জায়গাটা বুঝবে, ঠিক আছে। তারপরে বলছে অফ হোম 93 ওয়ার রিপ্রেজেন্টেটিভ ফ্রম দা ইন্ডিয়ান স্টেট প্রিন্সেলি স্টেট। 389 এর মধ্য থেকে ধরো টোটাল হচ্ছে 389 জন সদস্য ছিল। এরা সবাই মিলে কিভাবে সরকার গঠন হবে, কিভাবে সংবিধান রচনা হবে, দেশের নিয়ম শৃঙ্খলা সব কিভাবে হবে, এতজন সদস্য, ঠিক আছে। এবার 389 এর মধ্যে কত বলেছে? 93। কি বললাম? 93। এই 93 সদস্য পদ রাখা হয়েছিল কাদের জন্য? প্রিন্সেলি স্টেট গুলোর জন্য। প্রিন্সেলি স্টেট বলতে কোনটা? দেশীয় রাজ্য, মানে যে রাজ্যগুলো ব্রিটিশ প্রত্যক্ষ শাসন করেনি তাদেরকে আমরা বলছি কি? প্রিন্সেলি স্টেট। তার মধ্যে ধরো সব থেকে বড় রাজ্য হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর, এইগুলো নিয়ে তোমাদেরকে ইতিহাস আমি আলোচনা করে দিয়েছি অলরেডি, ঠিক আছে। এইগুলো ছিল দেশীয় রাজ্য, মানে এগুলো ব্রিটিশদের আওতায় ছিল না, ক্লিয়ার? তো তাহলে যখন একটা দেশ গঠন হচ্ছে তখন তাহলে দেশীয় রাজ্যগুলোর জন্যও কি না সিট সংরক্ষণ করা ছিল, যে ওদের জন্য সিট রাখা আছে, অর্থাৎ 93 ওদের জন্য রাখা ছিল টোটাল, ক্লিয়ার? 93। তাহলে টোটাল হলো কত? এখন আছে কত? 6 আর 9 কত দিলে 18, 9 দিতে আর 2, তাহলে আর বাকি রইলো 296 জন। 389 এর মধ্যে 93 জন হলো কি না প্রিন্সেলি স্টেট থেকে। তাহলে 389 এর মধ্যে 93 জন, আমি আবার বলছি ভালো করে বুঝবে, 93 জন ছিল কি প্রিন্সেলি স্টেট থেকে, অর্থাৎ দেশীয় রাজ্য থেকে সদস্য সংখ্যা। ওকে, তারপরে তাহলে বাকি রইল হচ্ছে কজন? 296। এবারে এই 296 এর মধ্যে দেখো, এই 296 এর মধ্যে 4 জন, 292 ফ্রম দ্য গভর্নর্স আর প্রভিন্সেস অ্যান্ড 1 ইচ ফ্রম দ্য 4 চিফ কমিশনার। এবারে এই জায়গাটা ভালো করে বোঝো, তার 296 জন আছে, এটা ভাগ হচ্ছে 292 প্লাস 4, ঠিক আছে। দেখো ভালো করে দেখো, 292 প্লাস 4, এই 292 জন কোথা থেকে সদস্যগুলো সব আসবে না? ব্রিটিশ ইন্ডিয়া যখন শাসন করে গোটা ভারতবর্ষের যে হেড তাকে বলা হচ্ছে ভাইসরয়, ঠিক আছে। 1858 পর যখন মহারানী তার নিজের হাতে শাসন ক্ষমতা তুলে নিল তখন ভারত শাসন করছে কি সরাসরি মহারানী। তো সেই মহারানীর প্রতিনিধি হয়ে, অর্থাৎ রাজার প্রতিনিধি হয়ে যে দেশটাকে শাসন করছে তার পদটার নাম হচ্ছে কি, পোস্টার নাম ভাইসরয়। মানে যেমন ধরো আজকে সাপোজ বলছি আমাদের প্রাইম মিনিস্টার দেশ শাসন করছে পুরোটা, ঠিক আছে। এবারে উনি কি সব রাজ্যগুলোকে শাসন করছে একা? তো সব রাজ্যে কি হচ্ছে, আবার আলাদা করে সরকার আছে। কার হাতে আছে? কার হাতে আছে? মুখ্যমন্ত্রীর হাতে। তো এই যে বললাম 28টা স্টেটে 28টা মুখ্যমন্ত্রী আছে, আবার যে 8টা স্টেট আছে এই 8টা স্টেটে মুখ্যমন্ত্রী থাকবে তার কোনো মানে নেই, অর্থাৎ যে প্রধানমন্ত্রী তার প্রতিনিধি কেউ একজন থাকবে, সেটা কমিশনার হতে পারে, চেয়ারম্যান হতে পারে, তো বিভিন্ন কিছু পোস্ট থাকতে পারে, ঠিক আছে। তো ঠিক সেরকম ভারতে ব্রিটিশ শাসনকালে কি ছিল না, এই 292 জন এসেছে কোথায় না গভর্নর শাসিত রাজ্যগুলো থেকে। এরকম ভাবে যে ভাইসরয় তোমার শাসন করছে সেও কি করেছে না কিছু হচ্ছে রাজ্যকে শাসন করার গভর্নরের হাতে তুলে দিয়েছে, সেগুলো গভর্নর শাসন করতো। কি বললাম বোঝা গেল? আর 4 জন আসছে কি না কমিশনার শাসিত, অর্থাৎ প্রভিন্সিয়াল অফ দ্য 1 ইজ চিফ কমিশনার, মানে যে আর 4টে রাজ্যে চিফ কমিশনার শাসন হচ্ছে করতো, সেখানে গভর্নর নয়। মানে এই পার্থক্যটা বুঝে নাও যে আমাদের এখন যে অঙ্গরাজ্য মুখ্যমন্ত্রী যে শাসন, ঠিক আছে, আর 8টা যে চিউটি সেটা থেকে যেমন করে সিটটা হয়, ঠিক সেরকমই 292 জন এসেছিল গভর্নর শাসিত রাজ্যগুলো থেকে তোমার সদস্য, মানে ব্রিটিশ মানে ভাইসরয়ের আন্ডারে যে সমস্ত গভর্নররা বিভিন্ন প্রদেশে শাসন করতো, ক্লিয়ার? সেখান থেকে এসছে কত 292 জন, আর 4 জন হচ্ছে এই কমিশনারের সদস্য, 4 জন প্রত্যেক, মানে 4টে কমিশনার রাজ্য যে ছিল প্রত্যেকটা থেকে একজন করে দিয়েছিল, ক্লিয়ার? বোঝা গেছে না যায়নি? প্রত্যেকটা থেকে একজন করে। আর এই যে 292 জন বা 93
এই 292 জন যে সদস্য ঠিক এসেছিল কিসের ভিত্তিতে? জনগণের রেশিও ভিত্তিতে 1:10 লাখ, মানে 10 লক্ষ জনসংখ্যা অনুসারে একজন এখানে সদস্য। বুঝে গেল? তো সেইভাবে 1:10 লাখ রেশিও অনুসারে 292 জন এসছে এখানে তোমার সদস্য। এবারে ব্যাপারটা হলো অ্যাসেম্বলিটা তৈরি হয়েছিল এই 296 জনকেই নিয়ে, মানে কাজ স্টার্ট হয়েছিল 296 জনকে নিয়ে। বলে স্যার কেন? কারণ এই 93 অর্থাৎ প্রিন্সেলি স্টেট থেকে কেউই আসেনি, তারা এই অ্যাসেম্বলিতে যোগদান করেনি, কারণ তাদের চিন্তা আমরা যে বললাম অন্য ছিল। ঠিক আছে, এই 93 জনের সিটটা পুরোই ফাঁকা ছিল। ওকে, অর্থাৎ এই 296 জন নিয়েই কি হয়েছিল না আমাদের সংবিধান রচনার কাজ শুরু হয়েছে, অর্থাৎ গণপরিষদ তৈরি হলো। ক্লিয়ার? এই গণপরিষদের প্রথম মানে স্টার্ট হয়েছিল 1946 6 ডিসেম্বর। কত? 6 ডিসেম্বর প্রথম অ্যাসেম্বলি শুরু হয়, এবং এই অ্যাসেম্বলির মিটিং স্টার্ট হয় কবে? 9 ডিসেম্বর, এই সালেতে 1946 9 ডিসেম্বর অ্যাসেম্বলির মিটিং শুরু হলো। এবং সেই মিটিং এর ইলেক্টেড প্রেসিডেন্ট কে হলো? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, যদি তোমাকে প্রশ্ন বলে যে গণপরিষদের প্রথম চেয়ারম্যান কে, তো সভাপতি কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, উনি হচ্ছে প্রথম ইলেক্টেড মেম্বার। ওই অ্যাসেম্বলি যারা ছিল তাদের মধ্য থেকেই কি না ইলেক্টেড হয়েছিলেন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ক্লিয়ার? তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির চেয়ারম্যান, ফার্স্ট যে চেয়ারম্যান তার নাম কি? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ক্লিয়ার? বলছে এই যে কমিটি, ইম্পর্টেন্ট কমিটি অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এন্ড দেয়ার চেয়ারম্যান। ঠিক আছে, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা তৈরি হলো তার চেয়ারম্যান কে ছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো রাজেন্দ্র প্রসাদ শুধু একটা দায়িত্ব সামালেনি, কতগুলো সাইজে? স্টিয়ারিং কমিটি, ফিনান্স অ্যান্ড স্টেট কমিটি, অ্যাডহক কমিটি এবং ফ্ল্যাগ, এতগুলো কমিটির দায়িত্ব নিয়েছিলেন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ক্লিয়ার? এরপর হচ্ছে ইউনিয়ন এন্ড পাওয়ার কমিটি, ইউনিয়ন কনস্টিটিউয়েন্ট হচ্ছে কমিটি, তারপর স্টেট কমিটি আর অ্যাডভাইসারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস, এদের দায়িত্ব কে নিয়েছিল? জওহরলাল নেহরু। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, এদের দায়িত্ব নিয়েছিল জওহরলাল নেহরু। এবারে আসছে ড্রাফটিং কমিটি, একদম খুব ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখবে এটা। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকর, অর্থাৎ ভীমরাও রামজি আম্বেদকর, তিনি ছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। এবার বলো ড্রাফটিং কমিটি কি? মানে যার হাতে সংবিধান লেখার দায়িত্ব দেওয়া হয়েছিল। ড্রাফট লেখা মানে সংবিধানটা তুমি লিখবে, আমি তোমাকে সেই দায়িত্ব দিলাম। কি বলে, বোঝা গেল? বাংলাতে খসড়া লেখা। তো সেই খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। তাই আমরা বলি যে বি.আর. আম্বেদকর আমাদের সংবিধানের জনক, সংবিধানের পিতা। তো সংবিধানের পিতা উনি একা নন, উনি ওনার দায়িত্ব ছিল, ওনার চেয়ারম্যানশিপে কাজটা হয়েছে, উনি একা লিখেনি সবকিছু। বুঝে গেল? তো সেই ড্রাফটিং কমিটির প্রথম চেয়ারম্যান হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। আর ক্রিডেন্সিয়াল কমিটি হচ্ছে আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, আর হাউস কমিটিতে ছিলেন পট্টবি সীতারামাইয়া। ঠিক আছে, এরপর হচ্ছে লিস্টার তোমার যেটা আছে দেখো, ইন্টারিম গভর্নমেন্ট মানে অন্তর্বর্তীকালীন সরকার শুরু হলো সেপ্টেম্বর 2, 1946। অন্তর্বর্তীকালীন সরকার মানে কি? যে দেশটা চালানোর জন্য সরকার তো চায়, সরকারে তো কয়েকজনকে চায় যে এই দায়িত্বগুলো সামালবে। কোনো জনগণের ভোট হোক, মানে ভোটে নয়, কিন্তু তারা নিজেদের মধ্যে একটা সরকার কি গঠন করেছিল যে কে প্রাইম মিনিস্টার হবে, কে হোম মিনিস্টার হবে, ঠিক আছে, কে ডিফেন্স মিনিস্টার হবে, ক্লিয়ার, কে ফিনান্স মিনিস্টার হবে। তো সেটা হচ্ছে আমরা বলছি বাংলায় অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারে কে ছিল? জওহরলাল নেহরু। তিনি ভাইস প্রেসিডেন্ট অফ দ্য কাউন্সিল, ওই যে কাউন্সিলের মন্ত্রীদের যে কাউন্সিল, তার ছিল ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড কমনওয়েলথ রিলেশন। এরপর সর্দার বল্লভভাই প্যাটেল, হোম, ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, হোম মিনিস্টার। মানে উনি অন্তর্বর্তীকালীন সরকারও হোম মিনিস্টার ঠিক ছিলেন, এবং তারপরে যখন সরকার গঠিত হয় তখন হোম মিনিস্টারই তোমার ছিলেন বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, এরপর হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মনে রাখবে প্রথম অন্তর্বর্তী সরকারের ফুড অ্যান্ড এগ্রিকালচার ডিপার্টমেন্টে ছিল।
ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যিনি আমাদের ভারতের প্রথম রাষ্ট্রপতি, যিনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম চেয়ারম্যান, তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারে কোন দায়িত্ব সামলেছিলেন? ফুড অ্যান্ড এগ্রিকালচার। ক্লিয়ার? এখানে আরো মন্ত্রী অনেক আছে লিস্ট, যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে, আমি সেইগুলো যা হচ্ছে দিয়েছি, সবগুলো প্রয়োজন নেই। তারপরে আসফ আলী, তিনি রেলওয়ে অ্যান্ড ট্রান্সপোর্ট, রেলওয়ে এবং ট্রান্সপোর্ট। তারপর সর্দার বলদেব সিং, তিনি ডিফেন্স। আর তার আগে তার জন মাথায়, তিনি ছিলেন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড সাপ্লাইজ। ওকে। তারপর জগজীবন রাম, তিনি ছিলেন লেবার। আর লিয়াকত আলী খান, তিনি ছিলেন ফিনান্স। এই লিয়াকত আলী খান, যিনি পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী, ঠিক আছে, যিনি পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান। এবার তুমি বলে স্যার মোহাম্মদ আলী জিন্নাহ কে ছিল? উনি গভর্নর ছিলেন, ঠিক আছে। মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন, উনি গভর্নর, নট প্রাইম মিনিস্টার। সবারই ধারণা এটাই ঠিক থাকে যে মোহাম্মদ আলী জিন্নাহ দেশটাকে ভাগ করলো, তো তাহলে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী জিন্নাহই হবে। না, প্রাইম মিনিস্টার ছিলেন লিয়াকত আলী খান, আর গভর্নর ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের। বুঝা গেল? তাহলে এখন যদি বলে আমাদের ভারতের প্রথম গভর্নর কে ছিল? ভারতের প্রথম গভর্নর যদি আলোচনা করি, এটা দুই ভাবে প্রশ্নটা আসে, একটু ভালো করে মাথায় ঢুকে নাও, প্রয়োজন হলে খাতায় লিখে নাও, ঠিক আছে। কিরকম? যদি বলা হয় যে ভারতের শেষ গভর্নর জেনারেল কে, গভর্নর কে? লর্ড মাউন্ট ব্যাটেন, ঠিক আছে। এবার যদি বলা হয় স্বাধীন ভারতের প্রথম গভর্নর কে, তিনি হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। কারণ স্বাধীন হওয়ার পরেও লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন 1 বছর, বুঝে গেল। কিন্তু পরবর্তী যদি প্রশ্ন করে যে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর কে, ঠিক আছে, চক্রবর্তী রাজা গোপালাচারী, তিনি প্রথম স্বাধীন ভারতের ভারতীয়। এই লাইনটা ভালো করে মাথায় রাখবে। যদি বলে স্বাধীন ভারতের প্রথম গভর্নর লর্ড মাউন্ট ব্যাটেন, আর যদি বলে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর, তাহলে চক্রবর্তী রাজা গোপালাচারী। স্বাধীন ভারতের প্রথম গভর্নর লর্ড মাউন্ট ব্যাটেন, আর স্বাধীন ভারতের কি প্রথম ভারতীয় গভর্নর চক্রবর্তী রাজা গোপালাচারী, CR গোপালাচারী। ঠিক সেরকম এই CR গোপালাচারীর জায়গাটা কে নিয়েছিল? পাকিস্তানে মোহাম্মদ আলী জিন্নাহ। ঠিক, এরপরেই এই যে তিনি 1950 সাল পর্যন্ত ছিলেন, ভালো করে বুঝো। চক্রবর্তী রাজা গোপালাচারী 1950 সাল পর্যন্ত কি ছিলেন? গভর্নর ছিলেন। তারপরে 1950 সালে 26শে জানুয়ারি যখনই আমাদের সংবিধান কার্যকরী হয়ে গেল, তখনই ওই সংবিধান অনুসারে গভর্নরের পদটা হাঁটিয়ে দিয়ে কি করা হলো? প্রেসিডেন্টের পদ আনা হলো, মানে রাষ্ট্রপতির পদ আনা হলো। আর তখনই ওই সময় রাষ্ট্রপতি হলেন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। মনে থাকবে? তাহলে ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। মনে থাকবে? যিনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির চেয়ারম্যান ছিলেন। আচ্ছা, এবারে আসছি তারপরে কে রয়ে গেল? দেখো, চক্রবর্তী রাজা গোপালাচারী, তিনি ছিলেন এডুকেশন অ্যান্ড আর্টস। আর যোগিন্দারনাথ মন্ডল, তিনি ছিলেন ল মিনিস্টার। এটা হলো ইন্টারিম গভর্নমেন্টের যারা সদস্য মন্ত্রী ছিল, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যারা মন্ত্রী ছিল। এবারে এইখানে আসছে ফার্স্ট ক্যাবিনেট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। প্রথম যে ক্যাবিনেটটা তৈরি হয়েছিল স্বাধীন ভারতের, সেখানে প্রাইম মিনিস্টারকে জওহরলাল নেহরু। তিনি প্রাইম মিনিস্টার, এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড কমনওয়েলথ রিলেশন এবং সায়েন্টিফিক রিসার্চ। কি বলে বুঝছো? তারপরে হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, হোম এবং ইনফরমেশন ব্রডকাস্টিং, হোম মিনিস্টার। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি ফুড এগ্রিকালচারই ঠিক ছিলেন। মৌলানা আবুল কালাম আজাদ, এডুকেশন। অনেক পরীক্ষাতে আসে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন, এডুকেশন মিনিস্টার কে ছিলেন? তিনি হচ্ছেন মৌলানা আবুল কালাম আজাদ। বুঝে গেল? এরপরে আছে ডক্টর জন মাথাই, উনি রেলওয়ে ট্রান্সপ্লান্ট, যা যেখানে যা ছিল তাই আছে। আর কে সানমগম চেট্টি, তিনি ছিলেন ফিনান্স। আর ডক্টর BR আম্বেদকর ছিলেন ল মিনিস্টার। সংবিধানের দায়িত্ব তার হাতে আছে, ওই জন্যই তাকে কি করা হয়েছিল? ল মিনিস্টারের দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রীকে ডক্টর BR আম্বেদকর। মনে রাখবে? ক্লিয়ার? এরপরে জগজীবন রাম, লেবার, যা ছিল তাই আছে। আর ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি, এটা মানতে হবে, বাঙালি একজন, ইন্ডাস্ট্রি এবং সাপ্লাই। এই শ্যামা প্রসাদ মুখার্জি একজন হেভি ওয়েট পার্সন ছিল আমাদের বাঙালি, ঠিক আছে, যিনি প্রথম এই জম্মু কাশ্মীর নিয়ে ভেবেছিলেন। জম্মু কাশ্মীরের কথা, ওটার গল্প অন্যদিন বলবো আমি। এখন সংবিধান রচনা শুরু হলো 1946 সাল। আগস্ট
1947 scrutinize the draft of the text the constitution in India prepared by the constitution advisor। এই জায়গাটা ভালো করে মাথায় রাখবে। যখন দেখবে তোমাদের যখন পরীক্ষা হলেতে তোমরা পরীক্ষা ঠিক দিলে, একজন টিচারের ঠিক আছে খাতা দেখার দায়িত্ব পড়লো, তাই তো নাকি? হ্যাঁ, তিনি খাতাটা চেক করলেন, এবার তিনি খাতাটা ঠিক করে চেক করেছেন কিনা সেটা দেখানোর জন্য আরেকজন থাকবে, ঠিক আছে, যে আমরা যেটাকে বলি স্ক্রুটনি করা। ওকে, তো ডক্টর বি আর আম্বেদকর সংবিধানটা লিখছে ঠিকই, সংবিধানটা লিখছে তোমার ঠিকই, কিন্তু যিনি কনস্টিটিউশনাল অ্যাডভাইজার ছিলেন তার নাম বি.এন. রাও, বেনাগল নরসিং রাও। তিনি ছিলেন কনস্টিটিউশনাল কি অ্যাডভাইজার, অর্থাৎ সংবিধান উপদেষ্টা, বাংলাতে বলা হচ্ছে সংবিধান উপদেষ্টা, অ্যাডভাইজার। উনি স্ক্রুটনি করেছিলেন ঠিকঠাক লেখা আছে কিনা বা দেখে শুনে করছিলেন, বুঝতে পেরেছো? তার নাম হচ্ছে বি.এন. রাও। খুব ভালো করে মাথায় রাখবে, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান আলাদা আর কনস্টিটিউশনাল অ্যাডভাইজার আলাদা, ক্লিয়ার? তার নাম ছিল বি.এন. রাও। পরীক্ষায় কিন্তু অনেক সময় হচ্ছে আসে দুটো অপশনই থাকে, বি.এন. রাও থাকে আর ডক্টর বি আর আম্বেদকর তোমার থাকে। তুমি বলবে হ্যাঁ সংবিধান লেখার দায়িত্ব তো ডক্টর বি আর আম্বেদকরই ঠিক ছিল, তাহলে তোমার কনস্টিটিউশন হচ্ছে অ্যাডভাইজার সেই হবে না, ঠিক আছে? অ্যাডভাইজার উনি না, অ্যাডভাইজার ছিলেন বি.এন. রাও। আর যা ড্রাফট কমিটি হেডেড বাই ডক্টর বি আর আম্বেদকর, ক্লিয়ার? তো সাবমিটেড এ ড্রাফট কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্য প্রেসিডেন্ট অ্যাসেম্বলি দ্য ফেব্রুয়ারি 21, 1948। প্রথম ডক্টর যে বি আর আম্বেদকর তিনি সংবিধানের হচ্ছে কিছুটা খসড়া রচনা করে সংবিধান যে গণপরিষদ তাদের যে হেড অর্থাৎ রাজেন্দ্র প্রসাদের হাতে প্রথম সংবিধানের খসড়া তুলেছিলেন 21শে ফেব্রুয়ারি 1948 সালে, ঠিক আছে? এরপরে ওটাকে স্ক্রুটনি হয়েছে, মানে সেটাকে সবাই হচ্ছে রিডিং করেছে, মানে পড়েছে, যেখানে যা ভুল ত্রুটি ছিল সেগুলো আবার দিয়েছে, ঠিক করো, সব কারেকশন করো, ঠিক আছে? করার পর লাস্ট তিনি জমা দিয়েছিলেন। তারপরে সেটা ফাইনাল রিডিং যখন হয়, একদম ফাইনাল রিডিং এর জন্য যখন ড্রাফট কমিটির চেয়ারম্যান ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের খসড়া তুলে দিলেন, সেটা হচ্ছে 1949 26 নভেম্বর। মনে থাকবে এই ডেটটাকে ভালো করে মনে রাখবে, একদম লাস্ট ফাইনাল তুলে দেওয়া হয়েছিল সংবিধান অ্যাসেম্বলির হাতে কবে? 1949 26 নভেম্বর। সেই জন্যই এই 26 নভেম্বরকে আমরা বলি কনস্টিটিউশন ডে। বোঝা গেল? কনস্টিটিউশন ডে 26 নভেম্বর। এই জায়গায় আবার অনেক সময় কনফিউশন হবে, যদি এখন বলে যে সংবিধান দিবস কবে, 26শে জানুয়ারি থাকবে আর 26শে নভেম্বর তুমি থাকবে, তোমার মাথায় তখন ঢুকবে সংবিধান তো কার্যকরী হয়েছিল 26শে জানুয়ারি, তাহলে ওটাই সংবিধান ডে হবে না বাবা। সংবিধান ডে হচ্ছে 26 নভেম্বর, ঠিক আছে? যেদিনে সংবিধান তুলে দেওয়া হয়েছিল, অর্থাৎ আমাদের গণপরিষদ অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তারা রিসিভ করেছিল, লাস্ট ফাইনাল রিসিভ করেছিল, ফাইনাল রিসিভ হয়েছিল এই ডেটটা, ক্লিয়ার? 1949 26শে নভেম্বর, এটা হচ্ছিল ফাইনাল রিসিভ, ক্লিয়ার? এবং এই ডেটটা অনুসারে আমরা বলি সংবিধান দিবস, ক্লিয়ার? এখন কথা হচ্ছে এই যে কনস্টিটিউয়েন্ট হচ্ছে অ্যাসেম্বলির যারা সদস্য ছিল, মানে সরি ড্রাফটিং কমিটির যারা সদস্য ঠিক ছিল, তাদের মধ্যে একটা লিস্ট আমি এমনি করেছি, আগে বলেছি ডক্টর বি আর আম্বেদকর চেয়ারম্যান, ওর সাথে ছিল এন, এই যে বললাম ডক্টর বি আর আম্বেদকর একা ছিলেন না, কিন্তু ড্রাফটিং কমিটি আরো 5-6 জন তোমার ছিল তাদের সঙ্গে। তাদের মধ্যে কে কে? এন গোপালাস্বামী আয়েঙ্গার, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, একজন দক্ষিণ ভারতীয়, নাম দেখেছো, বুঝেছো? তিনি ছিলেন ড্রাফটিং কমিটির একজন মেম্বার, ক্লিয়ার? তারপরে আছে একজন উল্লেখযোগ্য আইনবিদ ছিলেন দক্ষিণ ভারতের, এরপরে কে এম মুন্সি, উল্লেখযোগ্য আইনবিদ একজন, তারপরে সৈয়দ মোহাম্মদ সাইদুল্লাহ, আর এন মাধব রাও, তিনি বিএল মিত্রের স্থানে ছিলেন, আর ডিপি খৈতান তার মৃত্যুর পরে 1948 সালে কি টি কৃষ্ণাচামারি অর্থাৎ যোগদান করেন, কৃষ্ণমাচারী যোগদান করেন তার পদে। তাহলে 1949 26 নভেম্বর কি হলো? ফাইনাল রিসিভ হলো আমাদের সংবিধান, ওকে? তারপরে কার্যকরী হলো কবে? 1950 26 জানুয়ারি, ঠিক আছে? যেটাকে আমরা বলি রিপাবলিক ডে, ওকে? তো এখন তোমরা বলবে যে স্যার 26শে নভেম্বর অ্যাকসেপ্ট হয়ে গেল আর 26শে জানুয়ারি কার্যকরী হচ্ছে, এটার মধ্যে কি কেন? এই যে দুটো মাস গ্যাপ আছে না,
আরে বাবা সংবিধান রিসিভ হয়ে গেছে, ফাইনাল সাবমিট হয়ে গেছে, তো তারপরেও সংবিধান স্টার্ট হচ্ছে না, চালু হচ্ছে না। সবাই বলছে বসো একটু বসো, ওয়েট করো 2 মাস ওয়েট করো, 2 মাস। সবাই অপেক্ষা করছে, কেন 2 মাস ওয়েট করবো? তুমি অপেক্ষা করবে যে স্যার রিসিভ হয়ে গেল কিন্তু সেটা এখনো কার্যকরী স্টার্ট হলো না, তার এফেক্ট এখনো ভারতে কারো কাছে পড়ছে না। কেন পড়ছে না নয়, অনেক সংবিধানে অনেক কিছু আইন কানুন চালু হয়ে গেছিল, ঠিক আছে। এইটা হচ্ছে আনুষ্ঠানিক পালন করার দিনটা ঠিক করা হয় আনুষ্ঠানিকভাবে। এইদিকে শোনো তোমরা, আনুষ্ঠানিকভাবে এই দিনটা পালন করা স্টার্ট হয় যে 26শে জানুয়ারি থেকে আমরা আনুষ্ঠানিকভাবে সংবিধান কার্যকরী করলাম। তার কারণ হচ্ছে 1929 লাহোর অধিবেশনে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পূর্ণ স্বরাজ, যে আমরা ভারতীয়রা পূর্ণ স্বরাজ ব্রিটিশের আওতায় থাকবো না, ঠিক আছে। তো সেই পূর্ণ স্বরাজের দাবিতে 1930 সাল, কত 1930 সালে এই 26শে জানুয়ারি প্রতি বছর পূর্ণ স্বরাজের দাবিতে স্বাধীনতার পতাকা ভারতীয়রা উত্তোলন করত। 26শে জানুয়ারি যে আমরা স্বাধীন, আমরা স্বরাজ, ক্লিয়ার। তো সেই দিন থেকে একদম 1947 সাল পর্যন্ত কিন্তু এই 26শে জানুয়ারি আমাদের স্বাধীনতা দিবস পালন হয়েছে। ব্রিটিশদের শাসন থাকাকালীনই আমরা পূর্ণ স্বরাজের দাবিতে স্বাধীনতা দিবস পালন করতাম 1930 সাল থেকে 26শে জানুয়ারি, ক্লিয়ার। তাহলে এই এতদিন ধরে এই ডেটা একটা স্বাধীনতা দিবস পালন কি করে এসেছি, শ্রদ্ধা জানিয়ে এসেছি। আজকে অরিজিনালি শাসন হলো কবে? 15ই আগস্ট, তাই তো নাকি? অরিজিনালি স্বাধীন হলো কবে? 15 আগস্ট। তাহলে এটা তো আমাকে পালন করতেই হবে। তো সেই জন্যই এই 2 মাস গ্যাপ দিয়ে এই ডেটটাকে রিপাবলিক ডে হিসাবে পালন করার জন্যই কি করা হলো না, দিনটা ঠিক করা হলো। বেশি দিন তো একদম ছিল না, মাত্র 2 মাস ছিল, সেই জন্যই এই দিনটাকে তোমার ঠিক করা হয়েছিল, ক্লিয়ার। পাকিস্তান স্বাধীন হয় কবে আর ভারত হয় কবে? কেউ অনেকে বলে স্যার পাকিস্তান তো 14ই আগস্ট স্বাধীনতা ঠিক দিবস, তার মানে ওরা 14ই আগস্ট স্বাধীন হয়েছে আর আমরা 15ই আগস্ট। না, স্বাধীন একই দিনই হয়েছে, স্বাধীন একই দিনই হয়েছে। মোহাম্মদ আলী জিনা তাড়াতাড়ি করে সকাল সকাল সাইন টাচা করে নিয়েছে আর কি, সাইন করে নিয়ে তলবিতর গুটি নিয়ে চল হয়ে গেছে আমার স্বাধীন, ঠিক আছে 14ই আগস্ট। আর আমাদের সাইন করতে প্রায় রাত্রি 12টা ক্রস করে গেছিল, ঠিক আছে। মাউন্ট ব্যাটেনে হাত ধরে তারপর সমস্ত সাইন করতে করতে রাত্রি 12টা ক্রস করে গেল। স্বাধীনতা দিবস একই দিনই, হ্যাঁ। ওরা তাড়াতাড়ি সাইন করে দিয়েছিল 14ই আগস্ট, হ্যাঁ, আর আমাদের সেটা রাত্রি হয়ে গেল, সে রাত্রি 12টার পরে সাইন হয়েছিল। ওই জন্যই আমরা 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করি। কি বলে বুঝতে পেরেছ? ঘোষণা কিন্তু একবারই মানে শৈশাক্ষর স্টার্ট হয়ে গেল 14ই আগস্ট, ক্লিয়ার। এখন এবারে যে আমাদের সংবিধান তৈরি হলো, তাহলে এই যে পুরো সংবিধানের যে বডিটা যারা যারা তৈরি করলো বা করলো, এখন আমাদের ভারতের সংবিধান বিশ্বের মধ্যে সবথেকে বৃহত্তম লিখিত সংবিধান। আমরা জানি ভারতীয় সংবিধান বিশ্বের মধ্যে সবথেকে কি মানে বৃহত্তম লিখিত সংবিধান, আর অন্য কোনো দেশে নেই। তো এখন বৃহত্তম লিখিত সংবিধান, এত বড় সংবিধানটা ডক্টর বি আর আম্বেদকর একা লেখেনি, বুঝতে পেরেছ? বহু জায়গা থেকে ধার নেওয়া হয়েছে। কোথা কোথা থেকে ধার নেওয়া হয়েছে এবার ভালো করে দেখো, পরীক্ষার সময় কিন্তু পড়ে, বুঝতে পেরেছো? আমি এটা ইংলিশ ভার্সনই এনেছি, যেহেতু তোমরা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, সেটা ইংলিশ ভার্সনই হচ্ছে পড়ো, ঠিক আছে। দেখো কোথা কোথা থেকে ধার নিয়েছে পুরো সংবিধানটার অর্ধেকটা নিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। 1935-এ ব্রিটিশরা যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট করেছিল লাস্ট, সেটার যাবতীয় যা নিয়ম কানুন অনেক কিছু নেওয়া হয়েছে এখান থেকে। কি কি তোমার নেওয়া হয়েছে এবার টপিকগুলো সব দেখে নাও। কি কি তোমার নেওয়া হয়েছে? 1 নম্বর হচ্ছে ফিচার্স অফ দ্য ফেডারেল সিস্টেম, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। এবারে বলবে স্যার ফেডারেল সিস্টেম কি? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা মানে কেন্দ্র সরকার আলাদা আর প্রত্যেক রাজ্যে একটা করে রাজ্য সরকার থাকবে, ওকে। এটাকে বলা হচ্ছে কি ফেডারেল সিস্টেম। এবারে আমাদের ফেডারেল সিস্টেম আর আমেরিকার ফেডারেল সিস্টেম দুটো কিন্তু এক নয়, দুটো আলাদা জিনিস। আমি এর আগে কোনো ক্লাসে এটা আলোচনা ঠিক করেছি, তাই তো? হ্যাঁ, তাহলে আজকাল আমি আলোচনা করছি না। তো আমাদের ফেডারেল সিস্টেম আর আমেরিকার ফেডারেল সিস্টেম এক না, ওকে। তো এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল কোথা থেকে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, 1935 সালে গভর্নমেন্ট ইন্ডিয়া, ওকে। তারপর অফিস অফ দ্য গভর্নর, এই যে গভর্নর,
প্রত্যেক রাজ্যে গভর্নর ঠিক থাকবে, ঠিক আছে। অর্থাৎ এই যে গভর্নরের পদ সেটাও তোমার নেওয়া হয়েছিল কি এই 1935-এর অ্যাক্টে। তারপরে এমার্জেন্সি পাওয়ার এইগুলো সবই নেওয়া হয়েছিল 1935 সালের অ্যাক্টে। তারপর ব্রিটেন থেকে ধার নিচ্ছে, যে ব্রিটেন আমাদেরকে শাসন ঠিক করে গেল তাদের থেকেও ধার নেওয়া হয়েছে। তাদের থেকে কি কি ধার নিয়েছে একবার দেখে নাও। ল মেকিং প্রসিডিওর, আইন কি করে তৈরি হবে, ঠিক আছে, তার নিয়ম কানুন। তারপরে রুল অফ ল, আইনের শাসন। রুল অফ ল মানে কি, আইন যা বলবে সেই অনুসারেই শাসন হবে, আইনের বাইরে কেউ শাসন করতে পারবে না, অর্থাৎ আইনই তোমাকে শাসন করছে, বুঝেছো? মানে রুল অফ ল মানে কি, তোমাকে কে শাসন করছে? আইন, প্রধানমন্ত্রী নয়। প্রধানমন্ত্রী সে আইন মেনে তোমাকে শাসন করে, তার ইচ্ছা মতো নয়, তাকে বলা হচ্ছে রুল অফ ল। বুঝে গেল? সেটা নেওয়া হয়েছিল কোথা থেকে? ব্রিটেন থেকে। আচ্ছা, এরপর হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। সিঙ্গেল সিটিজেনশিপ কি না, আমাদের ভারতের এক নাগরিকত্ব আছে ব্যবস্থা। এক নাগরিকত্ব ব্যবস্থা কি, তুমি তোমার সমস্ত আই কার্ড খোলো, মানে তোমার আইডেন্টিটি কার্ড, আধার কার্ড বলো, প্যান কার্ড বলো, ভোটার কার্ড বলো, ড্রাইভিং লাইসেন্স বলো, সব জায়গায় দেখো লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তার মানে তুমি একজন ভারতীয়, নট বাঙালি, নট তামিল, ঠিক আছে, নট পাঞ্জাবি, এরকম কিছু তোমার নাগরিকত্বে নেই। তুমি যে রাজ্যে থাকো তোমার জাতি হিসেবে এটা বলা হয়, কিন্তু সিটিজেনশিপে কোথাও লেখা নেই তুমি একজন বাঙালি, সব জায়গায় লেখা আছে তুমি একজন ভারতীয়। এটাকে বলা হচ্ছে কি সিঙ্গেল সিটিজেনশিপ। আবার যেমন আমেরিকাতে ডুয়েল সিটিজেনশিপ আছে। কি বলে বুঝতে পারছো? আমেরিকাতে ডুয়েল সিটিজেনশিপ আছে। প্রশ্ন তো অনেক সময় ঠিক পড়ে যে কোন দেশে ডুয়েল সিটিজেনশিপ আছে, সেটা আমেরিকা। আর আমাদের ভারতের সিটিজেনশিপ হচ্ছে কেমন? সিঙ্গেল, এক নাগরিকত্ব। ক্লিয়ার? সেটা তোমার নেওয়া হয়েছে। বাইক্যামারাল পার্লামেন্টারি সিস্টেম। বাইক্যামারাল পার্লামেন্টারি সিস্টেম তার মানে কি, পার্লামেন্টকে দুটো কক্ষে ভাগ করে দেওয়া, একটা উচ্চ কক্ষ আর একটা নিম্ন কক্ষ, সেটাকে বলা হচ্ছে বাইক্যামারাল পার্লামেন্টারি সিস্টেম, যেটা আমাদের আছে, ঠিক আছে। সেটাও নেওয়া হয়েছিল কোথা থেকে? ব্রিটেন থেকে। আর নেওয়া হয়েছিল ক্যাগ, সিএজি, অর্থাৎ কন্ট্রোল অ্যান্ড অডিটর জেনারেল, মানে সরকার কাজটা ঠিক করছে কিনা তার তদারকি করার জন্য আর একটা পদ আছে। বুঝতে পারছো? তোমার স্কুলে মানে যারা যারা কাজ করছে সরকারি অফিসাররা, তারা ঠিক করে কাজ করছে কিনা তাদের জন্য আর একটা পোস্ট করা হয়েছে কন্ট্রোল অ্যান্ড অডিটর জেনারেল। তারা অডিট করবে, সরকারি কর্মীদের যারা অডিট করে সেটা হচ্ছে ক্যাগ ডিপার্টমেন্ট, কন্ট্রোল অ্যান্ড অডিটর জেনারেল। ক্লিয়ার? বুঝে গেল? এর একটা পদ আছে। দেন আমেরিকাকেও ছাড়েনি, আমেরিকা থেকেও নেওয়া হয়েছে। কি কি নেওয়া হয়েছে না, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, জুডিক্যাল রিভিউ, ঠিক আছে। তারপর ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, বিচার ব্যবস্থা, মৌলিক অধিকার, রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট জাজ, মানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জাজদের কিভাবে রিমুভ করা হবে তার যে নিয়মটা, রিমুভ করার একটা নিয়ম আছে তো, যে আজকে সুপ্রিম কোর্টের জাজ, প্রধান জাজ, তাকে ওই পদ থেকে সরানো একটা নিয়ম কানুন আছে, সেটা নেওয়া হয়েছিল কার থেকে? আমেরিকা থেকে। বুঝে গেল? তারপরে নেওয়া হয়েছিল কি না, প্রেমবেল অ্যান্ড ফাংশন অফ দ্য প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্টের কি কাজ হবে, কি কাজ, সেটা নেওয়া হয়েছিল আমেরিকা থেকে। মানে আমেরিকা যেহেতু রাষ্ট্রপতি শাসিত দেশ, তাহলে ওখানে রাষ্ট্রপতির ব্যাপারটা ভালো নিয়ম কানুন আছে, সেই জন্যই সেখান থেকে ধার নেওয়া হয়েছে আমাদের রাষ্ট্রপতি এবং ভাইস প্রেসিডেন্ট উপরাষ্ট্রপতির কি কাজ, সেটা আমেরিকাতে নেওয়া হয়েছে। আর প্রেমবেল এটাকে বাংলায় বলা হচ্ছে প্রস্তাবনা। ভালো করে বুঝো, প্রস্তাবনা মানে আমাদের সংবিধান কি উদ্দেশ্যে রচনা হয়েছে, আমাদের সংবিধান কি উদ্দেশ্যে রচনা ঠিক করা হচ্ছে সেটার একটা ছোট্ট অংশ, সেটাকে আমরা বলছি প্রিমবেল। তোমরা প্রত্যেকটা সরকারি বইয়ের প্রথম পাতাতেই তোমরা দেখে নেবে লেখা আছে প্রিমবেল বলে, অর্থাৎ প্রস্তাবনা, সব বইতে আছে। ওটা নিয়ে পরের দিন আলোচনা করব। এরপর হচ্ছে কনস্টিটিউশন অফ কানাডা। কানাডা থেকে কি নেওয়া আছে দেখো, ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার টু প্রোভাইড রেসিডুয়ারি পাওয়ার টু দ্য সেন্টার, সুপ্রিম কোর্ট আর অ্যাডভাইসারি কি জুরিসডিকশন, মানে কেন্দ্র সরকারের কতটা ক্ষমতা, যেহেতু ভারত যুক্তরাষ্ট্রীয় তাহলে কেন্দ্র সরকারের কতটা পাওয়ার সেটা ওখানে উল্লেখ করা আছে, সেটা নেওয়া হয়েছিল কানাডা থেকে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসছি আয়ারল্যান্ড। এটা খুব একটা জায়গা থাকে, অনেক পরীক্ষাতে পড়ে। আয়ারল্যান্ড থেকে দেখো কি কি না, প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, মেথড অফ কি না প্রেসিডেন্সিয়াল ইলেকশন অ্যান্ড নমিনেশন, ঠিক আছে, মেম্বার অফ রাজ্যসভা প্রেসিডেন্ট। এই যে প্রেসিডেন্টের ইলেকশন,
প্রেসিডেন্ট কিভাবে নির্বাচিত হবে, ঠিক আছে, মানে রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবে এবং নমিনেশন হবে, তার পুরো পদ্ধতিটা নেওয়া হয়েছিল আয়ারল্যান্ড থেকে। তো রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয় সেটা অন্য ক্লাসে বলবো, ঠিক আছে। আস্তে আস্তে পলিটিটা সেকেন্ড ক্লাস হচ্ছে, মানে রাষ্ট্রপতি নির্বাচনের ক্লাস যাবে তোমার অনেকটা 4-5টা ক্লাস হবে। এরপর হচ্ছে জার্মানি থেকে কি নেওয়া হয়েছিল না, সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং এমার্জেন্সি। মানে এমার্জেন্সি পিরিয়ডে দেখো তোমাকে সরকার, তো সংবিধান, সরকার নয়, সংবিধান যে মৌলিক অধিকার দিচ্ছে সেই মৌলিক অধিকারও কিন্তু বলা আছে যে মৌলিক অধিকার কেউ লঙ্ঘন করতে পারবে না। ভালো করে বুঝো, মৌলিক অধিকার কেউ লঙ্ঘন করতে পারবে না এটা বলা আছে, কিন্তু এমন একটা জায়গায় লেখা আছে যে যদি দেশে এমার্জেন্সি পিরিয়ড থাকে তখন কিন্তু কি মৌলিক অধিকার লঙ্ঘন করতে পারে সরকার, তার ক্ষমতা আছে। বুঝা গেল? এমনি এমনি পারবে না, এমার্জেন্সি পিরিয়ড ছাড়া তোমার মৌলিক অধিকার কেউ লঙ্ঘন করতে পারবে না, কোনো সরকারের ক্ষমতা নেই। ক্লিয়ার? এরপর যে সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকাতে কি লেখা আছে, এই যে 2/3 মেজরিটি ইন দ্য পার্লামেন্ট অ্যান্ড ইলেকশন অফ দ্য মেম্বার অফ দ্য রাজ্যসভা। এই যে রাজ্যসভার যে মেম্বার সিস্টেমটা, পার্লামেন্টে যে রাজ্যসভা উচ্চকক্ষ, এটা যখন রাজ্যসভা নিয়ে আলোচনা করবো এটা সেখানে খুব ভালো করে ঠিক বোঝাবো যে ওদের যে মেম্বার 2 বছর ছাড়া ছাড়া 2/3 অংশ কি হয় না, মেম্বার আসে যায় এরকম ব্যাপার থাকে, সেটা নেওয়া হয়েছিল সাউথ আফ্রিকা থেকে রাজ্যসভা, ঠিক আছে। এরপর ফ্রান্স, ফ্রান্স থেকে হচ্ছে কি নেওয়া হয়েছে না, রিপাবলিকান তোমার সিস্টেম, ওই যে বললাম কোনো বংশ পরম্পরায় নয়, কিছু নয়। তারপর প্রিন্সিপাল অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি, ঠিক আছে, তার মানে আমাদের স্বাধীনতা, সাম্য, যে ঐক্য, এইগুলো দেখানোর জন্য সেটা নেওয়া হয়েছিল ফ্রান্স থেকে। কারণ এই যে রিপাবলিকান সিস্টেম ফ্রান্স থেকে কেন হয়েছে, কারণ ফ্রান্সেই প্রথম গণতান্ত্রিক স্টার্ট হয়েছিল কত 1789-তে ফরাসি বিপ্লবের মাধ্যমে। ওরাই দেখিয়ে দিয়েছিল যে রাজতন্ত্র নয় গণতন্ত্র চাই, ফ্রান্স থেকেই আসে, ঠিক আছে। তারপরে হয়েছিল ইউএসএসআর, রাশিয়া যেটাকে বলছি আমরা, সোভিয়েত রাশিয়া, সেটা থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল ডিউটি, ঠিক আছে। তাহলে ফান্ডামেন্টাল রাইট কার থেকে ঠিক নেওয়া হয়েছে বলতো, ইউএসএ থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইটস। খুব ভালো করে বুঝো, আমেরিকা দিচ্ছে ফান্ডামেন্টাল রাইট বলে সাংবিধানিক কি ধরি মৌলিক অধিকার, এবার রাশিয়া বলছে মৌলিক অধিকার তো তুমি দিলে, হ্যাঁ, তো সেখানে জনগণের এবারে সরকারের প্রতি কোনো কর্তব্য নেই, রাশিয়া তোমার আমেরিকা থেকে দিয়ে শিখিয়ে দিচ্ছে যে ফান্ডামেন্টাল ডিউটি বলে একটা অ্যাড করো, তোমাকে তোমার বাবা মা মৌলিক অধিকার দিচ্ছে, তোমার বাবা মায়ের প্রতি কোনো কর্তব্য নেই, তাই তো নাকি? তাহলে সংবিধান যখন জনগণকে মৌলিক অধিকার দিচ্ছে তাহলে জনগণ তো সংবিধানের প্রতি একটা কর্তব্য আছে, তাই না? সেটা নেওয়া হয়েছে কোথা থেকে, রাশিয়া থেকে। এটা মনে রাখার বিষয়, আমেরিকা দিচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, আর আমেরিকার শত্রু রাশিয়া দিচ্ছে শুধু রাইট দিলে হবে না, জনগণেরও কিছু কর্তব্য আছে, সেটা অ্যাড করো, ঠিক আছে, সেটা দিচ্ছে রাশিয়া থেকে। বুঝা গেল? আর তারপরে আইডিয়ালস অফ জাস্টিস এন্ড দ্য প্রিম্পল, ক্লিয়ার? বর্তমানে এখন যেটা দাঁড়াচ্ছে, আগে প্রথম সংবিধান যখন হয়েছিল 395 আর্টিকেল ছিল, ধারা, এখন বর্তমানে যে ধারা আছে 448 হচ্ছে আর্টিকেল, 12টা শিডিউল এবং 24টা চ্যাপ্টার। এই ব্যাপারটা এবারে 3rd ক্লাসে হবে, ঠিক আছে। 3 নম্বর ক্লাসে এইটা আলোচনা করব, এই শিডিউল কি, চ্যাপ্টার কি আর আর্টিকেল কি।